নমস্কার, ধ্রুবতারায় সকলকে স্বাগত। আজকে আমরা রয়েছি হাওড়ার রামকৃষ্ণপুরের নবগোপাল ভবনে, আর আমার সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক সুব্রত ঘোষ। এই বাড়িটার সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক, তথ্য জড়িয়ে রয়েছে। এই ঐতিহাসিক সম্পর্ক বলুন বা তথ্য বলুন বা অনেক ঘটনা জড়িয়ে রয়েছে, আপনাদের পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে। আমাকে বলুন, আমাকে তো বলবেনই, আমার দর্শকদের বলুন, এই ঐতিহাসিক ঘটনা এবং কাহিনী এবং তথ্য যাই বলুন না কেন, সেটা কি? নমস্কার, আমি অধ্যাপক সুব্রত ঘোষ। এই বাড়ির যে নাম উনি বললেন নবগোপাল ভবন, আসলে নবগোপাল ঘোষ এবং নিস্তারিণী দেবী এরা দুজন ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্ত্র শিষ্য। আচ্ছা। এবং ঠাকুর তাদের শুধু কানে মন্ত্র দেননি, জিভের মধ্যে ওই মন্ত্র লিখে দিয়েছিলেন। গৃহী শিষ্যদের মধ্যে একজন। মানে এই ঘটনা কিন্তু খুব একটা হয় না, খুব কম যে লোকে জানে, বিরলের মধ্যে বিরলতম। যাই হোক, তো গিরিশচন্দ্র ঘোষ, সাধু নাগমশাই থেকে আরম্ভ করে সুরেন মিত্তির, যারা বলরাম বাবু, তারা বহুবার এই বাড়িতে এসছে। আচ্ছা। এর আগে এই নবপ্রভুর বাস ছিল বাদুর বাগান অঞ্চলে, রাজাবাজার সায়েন্স কলেজের পেছন দিকে 5 বৃন্দাবন মল্লিক লেনে বাদুর বাগানে। কিন্তু পরবর্তীকালে ঠাকুর চলে যাওয়ার পরে, ইনফ্যাক্ট সেই বাড়িতে ঠাকুর পরমহংসদেব নিজেও এসছেন। এই বাড়িতে? ওই বাড়িতে, আচ্ছা, বাদুর বাগানের বাড়িতে। এবং প্রচুর গান করেছেন, কীর্তন করেছেন। এবং নিস্তারিণী দেবী মানে ওনার স্ত্রীকে অন্যরূপ চোখে দেখতেন, নাক মুখ দিয়ে রক্ত বেরোতো বলে উনি বলতেন যে এটা উনি হচ্ছেন ছিন্ন মস্তার অংশে জন্ম। আচ্ছা। এবং অনেক ইনস্ট্রাকশন দিয়েছিলেন পরবর্তীকালে যে তুমি মা কারোর মাথায় এই বাম হস্ত রাখবে না। কেন না, ছিন্নমস্তার অংশে যদি জন্ম হয় দেবী প্রকৃতিতে, তাহলে কারো মাথায় যদি হাত রেখে তুমি আশীর্বাদ করো, মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না, তাহলে সৃষ্টি কিন্তু অচল হবে, অতএব তুমি করবে না। উনি কারো কাছে 2বার চান্স দিয়েছিলেন নিস্তারিণী দেবী। একবার স্বয়ং শ্রী মার মাথায় হাত রাখতে গিয়েছিলেন, মা তখন অসুস্থ, উদ্বোধনে মা ফিরিয়ে দিয়েছিলেন যে নিস্তারিণী দৌড়ে আসছে আমার মাথায় হাত দেবে বলে, কিন্তু ওকে আজকে গেট থেকে বিদায় করে দাও। একই ঘটনা ঘটেছিল স্বামী ব্রহ্মানন্দের বেলায়। ওই বেলুন মঠে উনি গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে ফিরে এসেছিলেন, ব্রহ্মানন্দ স্বামী হাত রাখতে দেননি, ঠাকুরের কাছে তাহলে আমাদের আর যাওয়া হবে না এই বলে। তো নিস্তারিণী দেবী এবং হাটখোলা দত্তবাড়ির মেয়ে ছিলেন নিস্তারিণী দেবী তৎকালীন। আর নবগোপাল বাবু উনি তৃতীয় পক্ষের স্ত্রী ছিলেন। প্রথম পক্ষের যিনি স্ত্রী ছিলেন, তার মেয়ের মেয়ে, স্ত্রীর পরবর্তীকালে মেয়ের মেয়ে যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রব্রাজিকা মুখ্য প্রাণা মাতাজি, রেণুদি, রেণুকাবালা বলে যার নাম ছিল, তিনি নবগোপাল বাবু দৈহিত্রী। এটা অনেকেই জানেন না, তাই জন্য আবার বললাম। ঠিক। 2 হচ্ছে এই বাড়ির ইতিহাস হচ্ছে, নবগোপাল বাবু এই বাড়ির নাম শুনেছিলেন রামকৃষ্ণপুর গ্রামে। তো ওনার তখন মনে উদয় হলো যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, আমি বলি বাদুর বাগান। সেখানে যদি আমি রামকৃষ্ণপুরে বলি, তাহলে আমার গুরুর নাম বলা হবে। উনি 1990-এর দশকে এইখানে 25 কাঠা জায়গা কিনে নেন ঘাটমাঝির কাছ থেকে, একজন মুসলমানের কাছ থেকে। এবং তারপরে উনি এই বাড়িটি তৈরি করেন। বাড়িটি তৈরি করতে গিয়ে উনি ঠাকুরঘর তৈরি করেন। সেই ঠাকুরঘরের মার্বেল এসেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মার্বেল, সেই মার্বেল থেকে। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালও 1890-এর দশকে তৈরি হচ্ছে, এবং ওখানকার মিস্ত্রিরাই তখন এসে এই ঠাকুরঘর তৈরি করে দেন। আচ্ছা, যে আমরা যে উপরে গেলেন পুরো মার্বেল, ইটালিয়ান মার্বেল। তখন তো সিমেন্ট তৈরি হয়নি, তখন আপনার গুড় গোলা জল, তারপরে খয়ের ইত্যাদি দিয়ে লেই করে তারপরে ওটা করা হতো আর কি। তো সেটা এইভাবে এখানেও হয়েছিল। তাই এরপর যথারীতি ঠাকুরঘর যখন তৈরি হয়, তখন তো ঠাকুর তো চলে গেছেন 1886। তার আগে কল্পতরুর দিন নিস্তারিণী দেবী নয়, নবগোপাল বাবু কৃপা পেয়েছিলেন 1886 1 জানুয়ারি, কল্পতরু। বলে যে আমার কি হবে ঠাকুর, পায়ে পড়ে উনি বলেছিলেন আমি তো সংসারী বিষয়ী লোক, আমার কি হবে। ঠাকুর বলছেন 2 বেলা জপ করতে পারবে? উনি বলছেন যদি না পারি, তোমায় কথা দিলাম, তারপর যদি না পারি সময়ের অভাবে, আচ্ছা দিনান্তে একবার আমার নাম করতে পারবে? তাই হবে। তারপর উনি সারা জীবন অহরহ, একবার নয়, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ, এইটা ওনার মহামন্ত্র। এই জন্য কি আপনার মানে এখানে বাড়ির সামনেই দেখলাম জয় রামকৃষ্ণ বলে লেখা রয়েছে। একদম। ইনফ্যাক্ট উনি যখন গঙ্গার চান করে আসতেন, তখন 2জন
ওনার ভৃত্য সঙ্গে থাকতো, বড় ঝুড়িতে বড় বাতাসা থাকতো, যে জয়রামকৃষ্ণ বলতো তার হাতে একটা করে বাতাসা। এই বাড়ির মানে ওনার রেলেভেন্স ছিল। পরবর্তীকালে স্বামীজি যখন বিদেশ থেকে ফেরেন, নরেন ভাই ওনার গুরু ভাই, তখন নবগোপাল বাবু ওনাকে রিকোয়েস্ট করেন যে আমার খুব ইচ্ছে তুমি আমার বাড়িতে ঠাকুরকে প্রতিষ্ঠা করো। স্বামীজি যখন বার্লিন হয়ে ফেরেন, স্বামীজি যখন ফেরেন তখন বার্লিন বলে একটা জায়গা, যে জার্মানি, সেইখানে হয়ে ফেরেন এবং সেখানে তিনি পোর্সিলিনের পটের ওপরে 3টি মূর্তি তৈরি করেন, 3টি কি 4টি মূর্তি তৈরি করেন। তার মধ্যে প্রথমটি আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করেন, প্রথম প্রতিষ্ঠা ঠাকুরকে ওই ছবিতে এই বাড়িতে। কারণ ঠাকুরকে তখন ঈশ্বর হিসেবে অনেকেই জানতেন না, মানতেন না, বুঝতেন না, খবরই পাতেন না। অল্প কয়েকজন 50-100 জনের বাদ, মানে ওনার কাছের জন ছাড়া হয় না। এইখানে উনি প্রথমবার শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করেন, এই বাড়িতে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করলেন। এবং প্রকাশানন্দজি একজন ওনার বিখ্যাত শিষ্য ছিলেন আমেরিকায়, যার ভাই ছিলেন স্বামী শুদ্ধানন্দ, তিনিও প্রেসিডেন্ট হয়েছিলেন মঠের, 4র্থ 5ম প্রেসিডেন্ট হয়েছিলেন। এই 2 ভাই তারা ব্যারিস্টারি ছেড়ে সাধু হয়ে যান ঠাকুর স্বামীজির সংস্পর্শে। প্রকাশানন্দজি তন্ত্রধারক, পুজো করতে করতে স্বামীজিকে বলছেন স্বামীজি কি বলে ঠাকুরকে প্রণাম করবেন। 1898 6ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, সেই দিন এখানে প্রথম প্রতিষ্ঠা। স্বামীজি ধ্যানে বসলেন, স্বামীজির মুখ থেকে বেরিয়ে এলো অমোঘ মন্ত্র, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামীজির সমস্ত গুরু ভাই সেদিন প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন। কেউ একজন লিখে নিল মন্ত্রটি, এইটাই ঠাকুরের প্রণাম মন্ত্র। সারা পৃথিবীতে আজ রোজ 1000 বার উচ্চারণ হয় এটি স্বামীজি এখানে প্রথমবার তৈরি করলেন। শুধু তাই নয়, উনি পকেটে করে এনেছিলেন ওই পোর্সিলিনের মূর্তিটা, তো এখানে করলেনই নিজের আনা, আর 2 হচ্ছে ওনার পকেটে ছিল আত্মারামের কৌটো, শ্রী ঠাকুরের অস্থিভস্য সোনার কৌটোয় করে, সেইটা উনি এখানে প্রথিত করে প্রতিষ্ঠা করলেন ঠাকুরকে। অচল অমর হয়ে গেল। নিস্তারিণী দেবী জিজ্ঞেস করছেন গুরু ভাইকে যে আচ্ছা ভাই নরেন ভাই, স্বামীজি আমার খুব ইচ্ছে একটা জানার, আমাদের কি এত সাধ্য হবে ঠাকুরকে এই ঘরে রাখতে? তুমি কি বলো, তুমি যা বলবে তাই হবে। তুমি তো ঠাকুর তোমায় বলেছিল নরেন, যদি আমার ইচ্ছে একটা জানা, আমাদের কি আসলেন? সবাই খুব হাস্য করলো আর কি এই ঠাকুর স্বামীজির এই কথা শুনে। যথারীতি সেই দিন থেকে এই বাড়িতে পুজো স্টার্ট হলো। এবং তারপরে স্বামীজিকে যখন ওরা খুব খাওয়ালেন আর কি, গৃহকর্ত্রী এবং অন্যদেরও, তখন স্বামীজি খুব খাদ্যরসিক ছিলেন। উনি খাওয়া দাওয়া করে বললেন দেখো বৌদি, আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী, আমার তো আর নতুন করে কিছু দেওয়ার নেই। এই অজিত আমার এই পাগড়িটা দিয়েছিল, পরে সিল্কের পাগড়িটা মাথা থেকে খুলে নিস্তারিণী দেবীর হাতে দিয়ে বলে এইটা তোমার কাছে থাক, আমার গুরু যেখানে প্রতিষ্ঠিত আমার মাথাও সেখানে থাক। মানে এই পাগড়িটা আমাদের প্রতি বছর রয়েছে, আমরা অত্যন্ত যত্নের সঙ্গে ওটাকে রক্ষা করি এবং মাঘী পূর্ণিমার দিনই ওটা একমাত্র বেরোয়। এবং মঠ থেকে এত বছর 127-28 বছর ধরে মহারাজরা এসে পুজো করেন, প্রতি বছর ওটাও পুজো হয়। তার মানে মাঘী পূর্ণিমার দিন এই বাড়িতে ধুমধাম করে বড় করে হয়। এবং যা হোক, এবারে যখন প্রথম দিকটাও যখন ওনারা 3টে মানে ডিঙি নৌকো করে আলমবাজার মঠ থেকে এলেন, মঠ তখন পুরো সম্পূর্ণ হয়নি, তখন রামকৃষ্ণপুর ঘাটে নেমে মৃদঙ্গ বাজাতে বাজাতে স্বামীজি গান গাইতে গাইতে আসছেন। গিরিশচন্দ্র ঘোষ লেখা সুদ্দেয়া গান, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, কে শুয়েছ আলো করে দুঃখিনী ব্রাহ্মণী করে, মরি মরি রূপহেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপহারী সাধ ধরি হৃদি পড়ে। গিরিশবাবুর লেখা ঝাঁপতালে অসাধারণ গানটি গাইতে গাইতে স্বামীজি এই বাড়িতে ঠাকুরকে নিয়ে এলেন। প্রচুর আনন্দ উৎসব, স্বামী শিষ্য সংবাদে সমস্ত ডিটেলে লেখা আছে। এইরকম সমস্ত লোকজন এখানে রেগুলার আসতেন আর কি। আর সমস্ত পাড়া ভেঙে পড়েছে। এই নিমাই সদন বসুর দাদু যিনি ছিলেন, তার নাম হচ্ছে আশুতোষ বসু, এখানকার শিল্পপতি, ইসি বোস কোম্পানির মালিক, টুটু বসুর বড় দাদু, তারা সব স্বামীজিকে হাঁটতে হাঁটতে দেখেছে এখানে, তারা পায়ের ধুলো নিয়েছে। বঙ্কিমচন্দ্র দত্ত হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, তিনি বা ব্যারিস্টার পাশের বাড়ি ছিলেন, পায়ে হাত দিয়ে নমস্কার করেছে স্বামীজিকে। সুতরাং এই পাড়াটি ধন্য হলো। একদম একদম। মানে এই বাড়িটাতে যখন আমি প্রথম ঢুকলাম, বাড়িটা তো অসম্ভব সুন্দর দেখতে, লাল রঙের জয় রামকৃষ্ণ বলে লেখা রয়েছে। বাড়িটা ঢুকেই আপনার মনেই হবে যে একটা ঐতিহাসিক মুহূর্ত শুরু হলো, মানে একদম গেট খোলার শুরু থেকে। একদম
মানে তারপরে আমরা যখন মানে আপনাদের দেখাবো ঠাকুর ঘর এবং যেখানে মা শুয়েছেন, এবং ওই ঘরটাতে যখন আমরা ঢুকলাম মনে হলো আমরা পুরো ওই সময়কালে চলে গেলাম। মানে এই বাড়িটা এতটাই ঐতিহাসিক এবং যারা এখানে এসেছেন তারা অত্যন্ত মানে মহাপুরুষ। একদম হ্যাঁ, মানে আমাদের সকলের, হ্যাঁ একদম মানে যখন প্রবেশ করলাম তখন একটা সেই হয় না পুরোনো কালের একটা গন্ধ, হ্যাঁ একটা ওই মানে ওই সময়টাতে আমরা চলে গেলাম। মানে ফিলিংস হলো মনে হলো আমরা মানে একটা অন্য জগতে চলে এলাম, মানে একটা মানে স্পিরিচুয়াল একটা পুরো পরিবেশ, মানে ভীষণ সুন্দর। মানে ঠাকুর ঘর এবং যেখানে রাজা মহারাজ যেখানে আপনি দেখাচ্ছেন যেখানে শুয়েছেন, ইনফ্যাক্ট যে ঘরটায় বসে আছি এইটাও রাজা মহারাজ দীর্ঘদিন অফিস ঘর হিসেবে ইউজ করেছে। আচ্ছা, প্রথম টেলিফোন হাওড়ায় আমাদের এখানে, হ্যাঁ আচ্ছা 1900 সালে 3 to 1 প্রথম এটা টেলিফোন ছিল। সমস্ত গানের উনি হচ্ছেন প্রথম প্রধান স্থপতি। এই যে রাম নাম শুনি আমরা রামকৃষ্ণ এই প্রতি এতে রাম নাম শুনি আমরা একাদশীর দিন, এইটার পুরো সুরারোপ করেছিলেন স্বামী অম্বিকানন্দ। ওই আপনি সেই দেখাচ্ছিলেন না, মানে ওই হারমোনিয়াম, তারপরে ওনার পুরো স্বরলিপি থেকে সমস্ত করেছেন। শুধু তাই নয়, উনি অসম্ভব সুন্দর চিত্রশিল্পী ছিলেন। রাধিকা প্রসাদ গোস্বামীর কাছে নাড়াবেদে গান শিখেছিলেন আর গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছিলেন। এই মাঘে পূর্ণিমায় তো এখানে ধুমধাম করে মানে আয়োজন করা হয়, মানে কিরকম করে হয় আমি বলি। ভোরবেলা আমরা ঠাকুরমা স্বামীজির ওই প্রতিকৃতি নিয়ে একটি কাঠের বড় সিংহাসন মতো আছে, সেইটা ওইখানে ভোরবেলা নিয়ে চলে যাই। তারপর ওখান থেকে স্বামীজি যে গান গাইতে গাইতে এসছেন সেই গানই আমরা গাইতে গাইতে আসি। নগর সংকীর্তন হয় এবং প্রচুর অন্তত 100-5 লোক থাকে পাশ থেকে, তারা ওই গান গাইতে গাইতে চলে আসে। এখানে এসে ওইটাকে রাখা হয় প্রসাদ। ভোরবেলা মঙ্গল আরতির প্রিয় প্রসাদ সবাইকে হাতে হাতে ওই বাতাসা, বড় বাতাসা দেওয়া হয়। আমরা করে ইচ্ছে করে রেখেছি যাতে ওটা হারিয়ে না যায়। বাতাসা হয়, তারপর বাড়িতে টাইম মঠ থেকে গাড়ি করে মহারাজরা চলে আসেন, তারা আসল জায়গায় পুজোয় বসে যান মন্দিরটাতে। এবং তারপর তারা বাঁশ দিয়ে ঘেরা থাকে, পুজোর সময় তো ডিস্টার্ব হবে যাতে না হয়, বাঁশের বাইরে থেকে লাইন করে সমস্ত দর্শক উঠে আরেকটা সিঁড়ি দিয়ে নেবে, তাহলে তো প্রবলেম হয় না, চলতেই থাকে। এটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, তারপরে ধরুন দুপুর 12:30 1টা থেকে তখন হোম হয়ে গেল। সেই সময় থেকে আমাদের এই মাঠে, পাশেই মাঠ আছে, সেখানে প্যান্ডেল বেঁধে বসিয়ে ভক্তকুলকে খাওয়ানো হয়। মোটামুটি আমাদের 1000 থেকে 1200 ভক্তকুল সারাদিনে সেদিন সকালবেলা খায়। আচ্ছা, এবং বসিয়ে খিচুড়ি যা হয় ঠাকুরের প্রসাদ, আমরা ঠাকুরকে যা ভোগ দিই তাই খাওয়াই। এবং তারা খুশি মনে ঠাকুরের প্রসাদ ভোগ পাওয়া তো মানে সমস্ত দর্শন, স্বামীজির পাগড়িটা দর্শন হলো সেদিন ওইখানে একদিনই থাকে, সে সবাই দর্শন করে খুশি হয়, ছবি তুললো, এই করলো। আমাদের কোনো নেই, মানে বাধা নেই যে ছবি তুলবে না, কারণ তারা যদি ওই ছবিতে শান্তি পায়, মনের মধ্যে ঠাকুরমা স্বামীজিকে বসাতে পারে, তার থেকে আর কিছু। এমনিতেই এই বাড়িতে পা রাখা মানে সেই সৌভাগ্য একদম। তারপরে কেউ যদি নিয়ে যায় অসুবিধা কি আছে? অন্য জায়গায় সিকিউরিটির প্রশ্ন আছে। আমি বিশ্বাস করি না ঠাকুরমা স্বামীজি এই প্রতিষ্ঠানকে ক্ষতি করার মতো মানসিকতা নিয়ে কেউ এখানে আসে। মানে মা এবং ঠাকুরের এবং স্বামীজির আশীর্বাদ রয়েছে, সেখানে কোনো কিছু একদম আপনি যা বলছেন বিশ্বাস করুন। এই ধোঁকা মানে তা ফিল্টার হয়ে ঢুকে গেছে, একদমই তাই। সমস্ত নেগেটিভ অ্যাটিটিউড চলে গেছে, একদমই তাই, একদমই তাই। আধ্যাত্মিক দিক থেকে এই হচ্ছে খুব ছোট করে যদি বলেন না, আপনি ছোট করে বলছেন, কিন্তু আমরা বসে রয়েছি, মানে আমি বসে রয়েছি, আমি নিজে ভীষণ সৌভাগ্যবতী বলতে পারেন, এবং সমৃদ্ধ হলাম আপনার সংস্পর্শে এসে, এবং আপনি যে সময়টা দিতে পেরেছেন আমাদেরকে এই মানে মাঘী পূর্ণিমা, মানে আমরা সমৃদ্ধ হলাম, দর্শকরাও সমৃদ্ধ হবেন। এবং এই বাড়িটা যদি দেখবেন, আপনারা দেখছেন, দেখে আপনাদের আসবেন এবং এখানে দর্শন করবেন, খুব ভালো লাগবে, সত্যি বলছি খুব ভালো লাগবে। এখানেই শেষ করছি, পরবর্তী আরও অনেক ইন্টারভিউ থাকবে এবং আরও অনেক কিছু থাকবে আপনাদের জন্য। এখানেই শেষ করছি, নমস্কার।